প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কর্মধারয় সমাস নিয়ে। তোমাদের প্রতি পরামর্শ থাকবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগের সাথে দেখবে। আশা করি এই কর্মধারয় সমাস নিয়ে তোমাদের যত কনফিউশন আছে, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সেই কনফিউশনটা অবশ্যই দূর হয়ে যাবে। আজকে আমি বিভিন্ন ধরনের কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। তাহলে চলো আগে জেনে নেওয়া যাক কর্মধারয় সমাস কি। যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। আর একটু ভালোভাবে বললে, যে সমাসে পরপদের প্রাধান্য থাকে এবং পূর্বপদটি পরপদের বিশেষণের মতো কাজ করে তাকে কর্মধারয় সমাস বলে। যেমন গোলাপ নামের ফুল, গোলাপ ফুল। এখানে বেশ বাক্যের মধ্যে প্রথম পদ হচ্ছে বা পূর্বপদ হচ্ছে গোলাপ এবং পরপদ বা উত্তরপদ হচ্ছে ফুল। দেখো এখানে গোলাপ, এই গোলাপ নামের ফুল, মূলত গোলাপও একটি বিশেষ্য, ফুলও একটি বিশেষ্য, কিন্তু এখানে গোলাপ দিয়ে এই ফুলের নামটা বোঝাচ্ছে। তাই এখানে ফুলটা হচ্ছে বিশেষ্য, আর গোলাপ দ্বারা বোঝানো যাচ্ছে যে ফুল এমন একটা বস্তু যার নাম গোলাপ। এখানে গোলাপ ফুলের বিশেষণ বোঝাচ্ছে, অর্থাৎ ফুলকে পরিচিত করছে কে? গোলাপ দ্বারা। তাই এখানে মূলত প্রথম এবং শেষ পদের মধ্যে এই যে শেষের পদ ফুলটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে। এর আগে আমরা দ্বন্দ্ব সমাসে দেখেছিলাম যে প্রথম এবং শেষ পদ উভয়টাই প্রাধান্য পায়, কিন্তু কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য হচ্ছে প্রথম এবং শেষ পদ দুটি পদের মধ্যে শেষের পদের অর্থটাই প্রাধান্য পাবে। যেমন গোলাপ ফুল, অর্থাৎ গোলাপ নামের ফুল। যা কাঁচা তাই মিঠা। এখানে এই যে মিঠা রয়েছে, এই মিঠাটা হচ্ছে মিঠার অর্থ প্রাধান্য পাচ্ছে। মিঠা কি? যা কাঁচা তাই মিঠা। অর্থাৎ মিঠা এমন কিছু যা কাঁচা, অর্থাৎ এখানে যা কাঁচা, এই কাঁচা দ্বারা মিঠাকে মডিফাই করেছে। তাই এখানে মিঠা শব্দের অর্থটাই প্রাধান্য পেয়েছে। কিছু কর্মধারয় সমাসের সমসমান পদে যে যুক্ত থাকে বা যে যোজক থাকে। যেমন কাশ যে জমি, কাশ জমি। এখানে কর্মধারয় সমাস চেনার একটি সহজ একটি উপায়, যে সমাসবদ্ধ পদটাকে আমরা চিনতে চাইব বা জানতে চাইব, সেটাকে বেশ বাক্য করলে তার মাঝখানে যদি যে যোজকটা থাকে তবে আমরা বুঝে নেব এটা কর্মধারয় সমাস। খাস যে জমি, এখানে খাস মানে কি হয়েছে? এখানে খাস শব্দটা রয়েছে বা খাস পদটা রয়েছে, আর নিচে রয়েছে জমি। এটা এমন জমি যেটা খাস। কিছু কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক শব্দ হয়, সেগুলিকে দ্বিগু কর্মধারয় বলে। দেখো এখানে দ্বিগু কর্মধারয়টা আগে পৃথক একটি সমাস ছিল। দ্বিগু কর্মধারয়টা পৃথক সমাস ছিল, কিন্তু এটাকে এখন কর্মধারয় সমাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে ছিল দ্বিগু সমাস। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম এবং যে শেষ পদ, তার প্রথম পদটা একটা সংখ্যাবাচক শব্দ হবে। যেমন তিন ফলের সমাহার, অর্থাৎ এমন জিনিস যার মধ্যে তিনটা ফলের উপাদান রয়েছে, এর মধ্যে তিনটা ফলের উপাদান রয়েছে, এই জিনিসটা হচ্ছে ত্রিফলা। চার রাস্তার মিলন, চৌরাস্তা, অর্থাৎ আমরা দেখতে পাই বিভিন্ন পয়েন্ট বা স্কয়ার, এগুলোর মধ্যে চারটা রাস্তার মুখ একত্র হয়েছে, যাকে বলে চৌরাস্তা। বা তিন রাস্তা যেখানে
মিলন হয়েছে সে তাকে বলে দ্বিমুখী বা ত্রিমুখী বা থেমুখ, এই ধরনের। বা চৌচালা, এরকম অনেক রয়েছে, দুতলা, এগুলো হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। আরো কিছু কর্মধারয় সমাস রয়েছে, যেমন কিছু কর্মধারয় সমাসে সমসমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়। এখানে আরেকটা পয়েন্ট, যে কিছু কর্মধারয় সমাস রয়েছে যেগুলো অনেকগুলা পদ থাকে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, এর চেয়ে বেশিও থাকতে পারে, কিন্তু সমসমান পদগুলা প্রথম পদ এবং শেষ পদ, আর এই মাঝখানের পদগুলা কিন্তু বিলুপ্ত হয়ে যায়। এগুলোকে বলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অর্থাৎ এটা এমন কর্মধারয় সমাস যার মধ্যবর্তী পদগুলো বিলুপ্ত হয়ে যায়। যেমন উদাহরণে আমরা দেখতে পাই ঘি মাখানো ভাত, অর্থাৎ এমন ভাত যা ঘি দ্বারা মাখানো। এখানে মাখানোটা মধ্যপদ, সমাসবদ্ধ হওয়ার পর মাখানো পদটা বিলুপ্ত হয়ে গেছে, হয়ে কি হয়েছে? ঘি ভাত। এখানে ভাতের অর্থটা প্রাধান্য পেয়েছে। হাতে পরা হয় যে ঘড়ি, এমন একটা ঘড়ি যে ঘড়িটা হাতে পরা হয়। এখানে পরা হয় যে, এখানে 3টি পদ আছে, 3টি পদটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, শুধু রয়েছে ঘড়ি এবং হাতে। এই হাত এবং ঘড়ি, হাত প্রথম পদ আর ঘড়িটা শেষ পদ, অর্থটা প্রাধান্য পেয়েছে ঘড়ির। অর্থাৎ এমন একটা ঘড়ি যা হাতে পরা, অর্থাৎ ঘড়ির পরিচিতি বুঝাচ্ছে, ঘড়ির বিশেষণ বুঝাচ্ছে বা বৈশিষ্ট্য। তাই হাত ঘড়িটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপর ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, এমন জামাই যাকে ঘরে আশ্রয় দেওয়া হয়। বিজয় নির্দেশক পতাকা, এই নির্দেশক পদটা বিলুপ্ত করা হয়েছে। বিজয় পতাকা অর্থাৎ এবার এমন একটা পতাকা যা দ্বারা বিজয়কে নির্দেশ করা হয়। তারপর আমরা দেখি যার সঙ্গে তুলনা করা হয় তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়, এগুলিকে বলে উপমান কর্মধারয়। অর্থাৎ আমরা অনেক জিনিসকে বা অনেক কিছুর সাথে তুলনা করে থাকি, তো যার সাথে আমরা তুলনা করি তাকেই বলে উপমান। আর এই উপমানের সাথে কিছু গুণবাচক শব্দের সমাস ঘটে, তাকেই বলে উপমান কর্মধারয়। যেমন কাজলের মতো কালো, এখানে উপমান হচ্ছে কাজল, কাজল হচ্ছে উপমান, আর কালো হচ্ছে গুণবাচক শব্দ বিশেষণ। আর একটা কথা, এখানে নিচে লেখা আছে, যেমন এই উপমান কর্মধারয় সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়। আমরা আগের কর্মধারয় সমাসগুলোতে দেখেছি যে শেষের পদটা বিশেষ্য হয়, এর আগের প্রথম পদটা বিশেষণ হয়ে থাকে, কিন্তু উপমান কর্মধারয় সমাসে পরপদ বিশেষণ হয়ে থাকে। যেমন আমরা উদাহরণে দেখি কাজলের মতো কালো, এখানে কাজল হচ্ছে উপমান, অর্থাৎ কাজলের সাথে আমরা তুলনা করেছি। কাজলের মতো কালো, এই কালোটা হচ্ছে বিশেষণ। এরপর রয়েছে যাকে তুলনা করা হয় তা উপমেয়, তা হচ্ছে উপমেয়। এর আগে আমরা দেখেছি যে উপমানের মধ্যে যার সঙ্গে তুলনা করা হয় তাকেই বলে উপমান, আর যাকে তুলনা করা হয় তা উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। উপমান মানে কি? যার সাথে তুলনা করলাম, আর যাকে তুলনা করলাম সেটা উপমেয়। যেমন পুরুষ সিংহের ন্যায়, এখানে দেখো পুরুষ সিংহের ন্যায়, তাহলে কার মতো পুরুষ? সিংহের মতো। এখানে সিংহ হচ্ছে কি? সিংহটা হচ্ছে উপমান, আর পুরুষটা হচ্ছে আমরা যাকে তুলনা করেছি, পুরুষকে সিংহের সাথে তুলনা করেছি, তাই পুরুষটা হচ্ছে উপমেয় আর সিংহ হচ্ছে উপমান। তাহলে শর্ত মতে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হলে সেটাকে বলে উপমিত কর্মধারয়, তাকে বলে উপমিত কর্মধারয় সমাস। আর এখানে আরেকটা বলে রাখি, এর আগে যে আমরা উপমান কর্মধারয় সমাস বললাম, এটার শর্ত হচ্ছে
উপমানের সাথে গুণবাচক শব্দের সমাস। আর এখানে হচ্ছে কি যে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস, অর্থাৎ যাকে আমরা তুলনা করলাম সেটা হচ্ছে পুরুষ, আর যার সাথে তুলনা করলাম সেটা সিংহ। তাহলে পুরুষ হচ্ছে উপমেয় আর সিংহ হচ্ছে উপমান। তাই উপমেয়র সাথে উপমান পদের যে সমাস ঘটেছে এটাকে বলে উপমিত কর্মধারয় সমাস। এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়। উপমিত সমাস কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য হচ্ছে প্রথম পদ এবং শেষ পদ দুইটাই বিশেষ্য হয়, যেমন পুরুষ বিশেষ্য, সিংহ বিশেষ্য। আখি পদ্মের ন্যায়, আখি হচ্ছে পদ্মের ন্যায়, পদ্মটা হচ্ছে অর্থাৎ পদ্মটা হচ্ছে উপমান, এটাও বিশেষ্য। আখি অর্থাৎ চোখ, এটা হচ্ছে বিশেষ্য। পদ্ম আখি দুটাই হচ্ছে বিশেষ্য। মুখ চন্দ্রের ন্যায়, কার সাথে তুলনা করলাম? চন্দ্রের সাথে। কাকে তুলনা করলাম? মুখকে। মুখ এটা একটা বিশেষ্য, আবার চন্দ্র একটা বিশেষ্য। এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়। অভেদ মানে কোনো অভিন্ন বা অনুরূপ বোঝায়, কোনো ভেদাভেদ নেই। একে বলে রূপক কর্মধারয় সমাস। উপমান পদের অর্থাৎ যার সাথে আমরা তুলনা করলাম তার সাথে উপমেয় পদের অভিন্নতা থাকে। অভেদ বা অভিন্ন বা অনুরূপ এরকম কল্পনা করা হয়। যেমন বিষাদ রূপ সিন্ধু, এখানে সিন্ধুটা বিষাদেরই অনুরূপ, আবার বিষাদটাও সিন্ধুরই অনুরূপ। অর্থাৎ এই কষ্ট বা বিষাদটা সাগরের মতো বিশাল, অনেক কষ্ট। মনরূপ মাঝি, মনটা মাঝির মতো, মাঝির অনুরূপ। আবার যদি আমরা এই চাঁদ মুখ, তাহলে আমরা মুখটাকে চাঁদের মতো কল্পনা করেছি। চাঁদ রূপ মুখ, অর্থাৎ মুখটা দেখতে একবারে চাঁদের অনুরূপ। এটা অভেদ কল্পনা বা অভিন্ন কল্পনা করা হয়। এই অভিন্ন কল্পনাটাকেই বলে রূপক কর্মধারয় সমাস।